নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন জোসেফ শেরিডান লে ফানুর লেখা গ্রিন টি। জোসেফ শেরিডান লে ফানুর জন্ম 1814 সালে 28শে আগস্ট। ওনার লেখা কারমিল্লা গল্পটি আপনারা হয়তো শুনেছেন, যার থেকে অনুপ্রাণিত হয়ে ব্র্যাম স্টোকার সৃষ্টি করেন ড্র্যাকুলাকে। কিন্তু আমি যখন কারমিল্লা গল্পটি প্রথম শুনি, সেখানে মার্টিন হেসেলিয়াসের কোথাও কোনো উল্লেখ ছিল না। তবে কারমিল্লা ছিল ডক্টর হেসেলিয়াসের কেস ফাইলের অন্তর্ভুক্ত। আর আজ আপনাদের সেই ডক্টর মার্টিন হেসেলিয়াসের সাথে পরিচয় করাবো, যাকে বলা যায় একজন ভূত বিশেষজ্ঞ। তবে গল্পটি দৈর্ঘ্য বেশি হওয়ায় গল্পটিকে আমি দুটি পর্বে ভাগ করে শোনাবো। আজ শুনবেন তার প্রথম পর্ব। গল্পটিকে আমি যতটা সম্ভব সহজ করে লেখার চেষ্টা করেছি এবং কিছু জায়গায় হালকা পরিবর্তনও করেছি। তবে গল্পের মূল বিষয়বস্তু একই রাখা হয়েছে। আর হ্যাঁ, গল্পে যেসব যুক্তি বিবেচনার কথা বর্ণিত রয়েছে, সেগুলির সাথে ঠিক বাস্তবের মিল নাও থাকতে পারে। তাই এক্ষেত্রে শুধুমাত্র গল্পের আনন্দটা নেওয়ার উপদেশটুকুই আমি দেব আপনাদের। কিংবা ক্রিস্টোফার নোলান যেমনটা বলে, ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, ফিল ইট। শুনতে থাকুন আজকের গল্প, জোসেফ শেরিডান লে ফানুর লেখা গ্রিন টি, প্রথম পর্ব। আমি যদিও মেডিসিন এবং সার্জারির বিষয়ে প্রচুর শিখেছিলাম, কিন্তু কখনোই আমি সেই পেশায় কাজ করিনি। তবে আমি এখনো এই দুই বিষয়কে আকর্ষণীয় মনে করি। আমি আমার মেডিকেল পেশার কাজটা ছেড়ে দিয়েছি, তার কারণ এই নয় যে আমি খুব অলস বা খামখেয়ালি। এর মূল কারণ ছিল মৃতদেহ কাটাছেঁড়া করার একটা ছোট ছুরি। দুঃখজনকভাবে আমায় দুটো আঙুল কাটতেই হতো, এবং সেটা যে আমার শারীরিক অবস্থায় প্রচণ্ডভাবে আঘাত করে তাই নয়, এমনকি আমার সুস্থভাবে বেঁচে থাকাটাকেও কষ্টকর করে তোলে। তারপর থেকে নিজেকে ভালো রাখতে আমার বেশ কষ্ট হয়েছিল, এবং আমি এক স্থানে 1 বছরের বেশি থাকতাম না। যখন আমি ভ্রমণ করছিলাম, তখন আমার দেখা হয় ডক্টর মার্টিন হেসেলিয়াসের সাথে, যে আমার মতোই একজন ভবঘুরে চিকিৎসক এবং নিজের কাজের প্রতি অত্যন্ত অনুরাগী। তবে ভ্রমণ করাটা তিনি নিজে স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন, এবং তার আর্থিক অবস্থাও বেশ ভালো। তিনি আমার চেয়ে বয়সে বড়, প্রায় 35 বছরের বড় তো হবেই। আমি ডক্টর মার্টিন হেসেলিয়াসকে নিজের পরামর্শদাতা হিসেবেই ধরি। তার জ্ঞানের ভাণ্ডার সুবিশাল, এবং চিকিৎসার বিষয়ে তার বিচার বুদ্ধি তুখর। আর আমার মতো একজন জোয়ান এবং উদ্যমী ছেলেকে অনুপ্রাণিত করার জন্য এটুকুই যথেষ্ট। তার প্রতি আমার শ্রদ্ধা সময়ের সাথে সাথে আরও বেড়েছিল, এমনকি তার মৃত্যুর পরেও। তার প্রতি আমার শ্রদ্ধায় আমি নিজে অত্যন্ত গর্বিত। কমপক্ষে 20 বছর আমি মার্টিন হেসেলিয়াসের মেডিকেল সেক্রেটারি হিসেবে কাজ করেছি। তিনি আমায় দায়িত্ব দিয়েছিলেন তার সুবিশাল কাগজপত্রগুলোকে গোছানো, তাদের সূচিভুক্ত করা এবং সেগুলোকে বাধাই করার কাজ। যেটা কৌতূহলের বিষয় ছিল তা হলো, কিছু কেসকে তিনি যেভাবে সাজাতে বলতেন সেটা। তার লেখার ধরন ছিল 2 রকমের। একদিকে একজন বুদ্ধিমান সাধারণ মানুষ যে শুধু দেখছে আর শুনছে, এবং অন্যদিকে তার নিজের পেশাগত ভাষার সম্পূর্ণ ব্যবহার, সেই সাথে মৌলিক বুদ্ধি প্রয়োগ করে সেই কেসের বিশ্লেষণ করে রোগের লক্ষণ ধরা এবং সবশেষে সেটার ব্যাখ্যা দেওয়া। যেমন তেমন ভাবে আমি তার সাথে এমন একটা কেসের সম্মুখীন হয়েছিলাম, যেটা আমার বিশ্বাস কোনো অনভিজ্ঞ পাঠককে মজা কিংবা চমকে দিতে পারে। যাদের চিন্তাধারা অভিজ্ঞতার থেকে আলাদা তাদের কথা বলছি। সেই কেসের ব্যাপারেই আজ বলতে চলেছি। এখানে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে, বিশেষত ভাষা আর অবশ্যই নামগুলোর ক্ষেত্রে। এখানের কথক হলেন ডক্টর মার্টিন হেসেলিয়াস। এটা আমি খুঁজে পেয়েছিলাম তার সংগ্রহের নথিপত্র থেকে, তাও প্রায় আজ থেকে 60 বছর আগে, ইংল্যান্ড পরিভ্রমণের সময়। ঘটনার বর্ণনা পাওয়া গিয়েছে ডক্টর হেসেলিয়াসের এক বন্ধুকে পাঠানো বেশ কিছু চিঠি থেকে। বন্ধুটির নাম প্রফেসর ভ্যান লিউ। যদিও প্রফেসর কোনো চিকিৎসক ছিলেন না,
তিনি ছিলেন একজন রসায়নবিদ। তার প্রধান আগ্রহ ছিল ইতিহাস, মেটাফিজিক্স এবং ওষুধপত্রে। সেই সময় তিনি নাটকও লিখতেন। ফলে লেখাটা কোনো অভিজ্ঞ চিকিৎসক হিসেবে লেখা হয়নি, এমনভাবে লেখা হয়েছে যাতে যে কোনো সাধারণ পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারে। একটি স্মারকলিপি থেকে জানা যাচ্ছে এই সমস্ত চিঠি 1819 সালে প্রফেসর ভ্যানলিউর মৃত্যুর পর ডক্টর হেসেলিয়াসের কাছে আবার পাঠিয়ে দেওয়া হয়। লেখাগুলো বিভিন্ন ভাষায় লেখা, কিছু ইংরেজিতে, কিছু ফ্রেঞ্চে, কিন্তু বেশিরভাগ জার্মানিতে লেখা। আমি অবশ্যই বিশ্বস্ত, তবে মার্জিত অনুবাদক নই। আমি কিছু জায়গা বাদ দিয়েছি, কিছু অধ্যায় ছোট করেছি এবং নামের পরিবর্তন করেছি, কিন্তু নিজে থেকে অতিরিক্ত কিছু যোগ করিনি। মিস্টার জেনিংস খুব লম্বা এবং পাতলা শরীরের মাঝবয়সী মানুষ। তিনি পোশাক পরেন পরিচ্ছন্ন, সেকেলে এবং ধার্মিক ধরনের। তার হাবভাবের মধ্যে খানিক আনুষ্ঠানিক ছাপ ছিল, তবে তেমন দৃঢ় নয়। তিনি দেখতে সুদর্শন না হলেও তার বৈশিষ্ট্যের মধ্যে যেটা রয়েছে তা হলো তার শারীরিক গঠন খুব সুন্দর এবং তার মৌখিক ভাব অত্যন্ত স্নেহশীল, যদিও তা লজ্জাবোধের কারণেও হতে পারে। আমার তার সাথে প্রথম সাক্ষাৎ হয় মিস্টার তোবিয়াস হেডউইকের বাড়িতে। তার মুখের বিনয়ী এবং স্নেহমাখা ছাপ মুগ্ধ করার মতো। আমরা কিছুজনই ছিলাম সেখানে। সে বেশ খুশি হয়েই আমাদের কথাবার্তাতে যোগ দিল, যদিও সে কথা বলার থেকে শুনতেই বেশি পছন্দ করে। কিন্তু যখন সে কথা বলে তখন সেটা হয় প্রাসঙ্গিক এবং ভালো অর্থযুক্ত। মিস্টার তোবিয়াস তার প্রশংসা শুরু করে দিলেন। বললেন যে বিভিন্ন বিষয়ে তিনি জেনিংসের থেকে পরামর্শ নেন এবং বিশ্বাস করেন যে জেনিংসের মতো হাসি খুশি এবং পবিত্র মানুষ পৃথিবীতে আর নেই। কিন্তু তার আসল পরিস্থিতির বিষয়ে ভদ্রলোক তেমন কিছুই জানতেন না। মিস্টার জেনিংস একজন অবিবাহিত পুরুষ এবং কানাঘুষো শোনা যায় তার জমানো টাকা আছে মোট 6,000 পাউন্ড। তার দান করার স্বভাব সকলের কাছেই পরিচিত। এরকম শুদ্ধ কাজে জড়িয়ে থাকার তার মধ্যে ইচ্ছা সত্ত্বেও যখনই সে নিজের বাড়ি ওয়ারউইকশায়ারে তার কর্তব্য পালনে যায়, তার স্বাস্থ্য রহস্যজনকভাবে অবনতির দিকে যেতে শুরু করে। অন্তত মিস্টার তোবিয়াস এমনটাই বলেছে। মিস্টার জেনিংসের স্বাস্থ্যে হঠাৎ হঠাৎ করেই রহস্যজনকভাবে পরিবর্তন দেখা দেয়, বিশেষ করে যখন উনি কেনলিসে তার পুরনো এবং সুসজ্জিত চার্চে কোনো প্রকার সেবা কেন্দ্র পরিচালনা করেন। হয়তো তার হৃৎপিণ্ড কিংবা মস্তিষ্ক এই সমস্যার সৃষ্টি করছে। এরমটা তার 3 কি 4 কিংবা তার বেশি বারই হয়েছে। প্রোগ্রাম চালু করার পর হঠাৎ করেই তিনি থেমে যান এবং খানিকক্ষণ বিরতি নেওয়ার পর আর প্রোগ্রাম এগোতে পারেননি। পরিবর্তে তিনি হাত আর চোখ উপরে তুলে নীরবতা পালনে অংশগ্রহণ নেন। তারপর ফ্যাকাশে চেহারায় লজ্জা আর ভয়ে পরিপূর্ণ মুখ নিয়ে তিনি বেরিয়ে যান সেখান থেকে, কোনো প্রকার ব্যাখ্যা না দিয়ে। এটা যখন ঘটেছিল তখন তার সহকারীটি ওনার সাথে ছিল না। আজকাল তিনি যখন কেনলিসে যান তখন সাথে করে আরও একজন যাজককে নিয়ে যান, যাতে যদি কোনো সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাহলে সেখানে প্রোগ্রামের ভার নেওয়ার জন্য অন্য একজন এগিয়ে আসতে পারবে। মিস্টার জেনিংস যখন একেবারে ভেঙে পড়ে তখন তিনি চার্চ থেকে বেরিয়ে ফিরে যান নিজের বাড়ি, যেটা লন্ডনের পিকাডেলিতে এক অন্ধকারাচ্ছন্ন রাস্তার উপর অবস্থান করছে। মিস্টার তোবিয়াসের কথা অনুযায়ী উনি সবসময় সেখানে একেবারে সুস্থই থাকেন, যদিও সেই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। সময় সবই বলে দেবে। মিস্টার জেনিংস একজন ভদ্র স্বভাবের মানুষ, তবে কিছুজন তার মধ্যে কিছু অদ্ভুত ব্যাপারও লক্ষ্য করেছে, যদিও সেসব অতটা স্পষ্ট নয়। তবে একটা বিষয় রয়েছে যেটা আমার বিশ্বাস বেশিরভাগ লোকই মনে রাখতে পারে না বা তেমন একটা লক্ষ্য করে না, কিন্তু আমি সেটা লক্ষ্য করেছি এবং তাকে দেখার সাথে সাথে মিস্টার জেনিংসের একটা স্বভাব রয়েছে কার্পেটের পার্শ্ববর্তী অংশগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করার, যেন তার চোখ
কোনো কিছুকে অনুসরণ করছে সেখানে। এটা সব সময় করেন না, শুধু মাঝে মধ্যে, কিন্তু যতটা করেন তাতেই তার অদ্ভুত আচরণের প্রকাশ লক্ষ্য করা যায়। মেঝেতে দৃষ্টি নিক্ষেপ করার সময় তাকে ভীত এবং অস্থির মনে হয়। আমাকে এমন এক চিকিৎসক হিসেবে গণ্য করা যায় যে কিনা এতদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পর্যবেক্ষণ এবং যাচাইয়ের মাধ্যমে থিওরি তৈরি করে, তারপর সময় নিয়ে সতর্কতার সাথে রোগ নিরাময় করতে উদ্যত হয়। যখন সেই নিরীহ, ভদ্র এবং চাপা স্বভাবের লোকটার সাথে আমার প্রথম দেখা হয়, তখনই আমার করা সম্ভাব্য ধারণাগুলো প্রমাণ পায় তার মধ্যে। আমি আরও অনেক বিষয় নিরীক্ষণ করেছি যেটা আমি এখানে উল্লেখ করিনি, কিন্তু একটা উৎকৃষ্ট বৈজ্ঞানিক পেপার হিসেবে আমি সমস্ত প্রযুক্তিগত তথ্যগুলো রেখে দিচ্ছি। এখানে যখন আমি মেডিকেল সায়েন্সের কথা বলছি, সেখানে জৈবিক দিকগুলোতে বেশি নজর দেওয়ার পরিবর্তে সেটাকে আমি উন্মুক্ত অনুভূতি নিয়ে বোঝার চেষ্টা করি। আমার বিশ্বাস এই সমগ্র প্রাকৃতিক জগৎ হল আধ্যাত্মিক জগতের চূড়ান্ত অভিব্যক্তি। সেখান থেকেই এদের উৎপত্তি এবং সেখানেই এর বিনাশ। আমি মনে করি একজন মানুষের সবচেয়ে অপরিহার্য অঙ্গ হল তার নিজের অন্তরাত্মা, যেটা কিনা এক সংগঠিত পদার্থের মতো। তবে সাধারণত যেটাকে আমরা পদার্থ বলে গণ্য করি ঠিক তেমন নয়। এটা অনেকটা আলো কিংবা বিদ্যুতের মতো। আক্ষরিক অর্থে শারীরিক দেহ হলো পোশাকের মতো, এবং মৃত্যুতে কোনো মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায় না, বরং সেটা হলো প্রাকৃতিক শরীর থেকে মানুষের আলাদা হওয়ার একটা প্রক্রিয়া মাত্র। এই প্রক্রিয়া শুরু হয় সেই মুহূর্ত থেকে যেটাকে আমরা বলি মৃত্যু, এবং এর শেষ হয় কিছুদিন পর, যেটাকে সম্ভবত আমরা বলে থাকি পুনর্জীবন। কোনো একজন হয়তো এইসব ধারণার প্রভাব মেডিকেল সায়েন্সের সাথে মিলিয়ে দেখার কথা ভাবতে পারে, কিন্তু সেই সব প্রমাণ করা এবং তার ফলাফল নিয়ে আলোচনা করা এটা সঠিক জায়গা নয়। আমি স্বভাবত বিচক্ষণতার সাথে বেশ সতর্কভাবে মিস্টার জেনিংসকে চোখে চোখে রাখছিলাম। আমার মনে হয় সেটা সে লক্ষ্যও করেছিল, কারণ দেখলাম সেও আমায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। যখন মিস্টার তোবিয়াস আমার পরিচয় ডক্টর হেসেলিয়াস হিসেবে জানালেন, দেখলাম সে আমার দিকে নিবিড় চোখে তাকিয়ে রয়েছে। তারপর কিছুক্ষণের জন্য সে যেন চিন্তার মধ্যে ডুবে গেল। পরে যখন আমি সেখানে উপস্থিত অন্য এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, তখন লক্ষ্য করলাম মিস্টার জেনিংস আরও বেশি দৃঢ় চোখে আমাকে দেখছে। আমার বিশ্বাস তিনি আমায় অনুধাবন করার চেষ্টা করছিলেন। এরপর তাকে দেখলাম মিস্টার তোবিয়াসের সাথে কথা বলতে, এবং আমি জানতাম তাদের আলোচনার বিষয় হলাম আমি। খানিক বাদে লম্বা পাদ্রীটি এগিয়ে এলেন আমার দিকে, এবং শীঘ্রই আমরা কথা বলতে শুরু করলাম। যখন দুটো মানুষ পড়তে ভালোবাসে, বই এবং বিভিন্ন জায়গা সম্পর্কে জানে, এবং তারা ভ্রমণও করেছে, তখন যদি তারা কথা বলার জন্য টপিক খুঁজে না পায়, তাহলে সেটা অস্বাভাবিক হবে। তার আমার কাছে আসা এবং কথা বলতে শুরু করা কোনো কাকতালীয় ব্যাপার নয়। তিনি জার্মান জানেন, এবং আদি ভৌতিক ওষুধের উপর আমার লেখা প্রবন্ধ তিনি পড়েছেন। এই নম্র মানুষটি ভদ্র এবং খানিকটা যেন লাজুক। স্পষ্ট বোঝা যায় সে অনেক পড়াশোনা করে এবং অনেক চিন্তা করে, যে আমাদের গ্রুপের মধ্যে থেকেও সম্পূর্ণভাবে আমাদের একজন হয়ে ওঠেন। তাকে নিয়ে মনে একটা সন্দেহ রয়েছে। সে নিশ্চয়ই এমনভাবে জীবনযাপন করে যেখানে তার কাজকর্ম এবং চিন্তাভাবনা সব কিছু নিজের মধ্যেই গোপন রাখে সে। এই গোপনীয়তা শুধু জগতের জন্যে নয়, এমনকি সবচেয়ে কাছের বন্ধুদের জন্য। আমার দিকে কোনো একটা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা খুব সতর্কতার সাথে সে করে যাচ্ছিল। আমি জানতাম সে কি ভাবছে। আমি ভেবেই রেখেছিলাম এমন কিছু বলবো না যেটা থেকে সে বুঝতে পারে যে তার গতিবিধির উপর আমার নজর রয়েছে। কিছুক্ষণ আমরা অন্য বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু অবশেষে সে বলল, আপনার লেখা কিছু বিষয়ের প্রতি আমার অত্যন্ত আগ্রহ ডক্টর হেসেলিয়াস।
যেটাকে আপনি বলেন আদি ভৌতিক ওষুধ, আমি সেসব জার্মানিতে পড়েছি 10-12 বছর আগে। সেগুলো কি এখন অনুবাদ করা হয়েছে? না, আমি নিশ্চিত হয়নি, না হলে আমি জানতে পারতাম। তারা নিশ্চয়ই আমার থেকে অনুমতি নিত তাহলে। কিছু মাস আগে আমি এখানের প্রকাশকদের জিজ্ঞেস করেছিলাম আপনার জার্মানিতে লেখা আসল বইটার বিষয়ে, কিন্তু তারা জানায় সেগুলো ফুরিয়ে গিয়েছে। তাই তো মনে হয়। বিষয়টা অনেক বছর হয়ে গিয়েছে। তবে একজন লেখক হিসেবে ব্যাপারটা বেশ খুশি করার মতো যে আমার সেই ছোট্ট বইটার বিষয়ে তুমি এখনো ভুলে যাওনি। যদিও 10 বা 12 বছর খুব একটা কম সময় নয় ব্যাপারটা ভুলে যাওয়ার পক্ষে। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই এর মধ্যে সেই বিষয়টা নিয়ে চিন্তা করেছিলে, কিংবা এমন কিছু ঘটেছে যার ফলে তোমার আবার সেই বিষয়ের প্রতি আগ্রহ জন্মেছে। এই কথাটা বলে আমি কৌতূহলের চোখে তাকাই তার দিকে। মিস্টার জেনিংসকে অস্থির দেখালো, ঠিক যেমন একটা যুবতী মেয়ে লজ্জা পেয়ে জুবুতুবু হয়ে যায় তেমন। চোখ নামিয়ে নিল সে, হাত নিয়ে নাড়াচাড়া করে অদ্ভুতভাবে তাকাল, যেন কোনো পাপ করে ফেলেছে সে। যদিও সেটা মুহূর্তের জন্য, পরিস্থিতি সহজ করার জন্য আমি ভান করলাম যে আমি তার অস্থিরতা লক্ষ্য করিনি। বললাম, আমারও মাঝে মধ্যে কোনো একটা বিষয়ের প্রতি এমন আগ্রহ জন্মায় যে সেটার একটা বই পড়া শেষ করলে চলে যাই আরও একটায়। এইভাবে অনুধাবন করতে করতে কেটে যায় 20 বছর। যদি তুমি এখনো সেই বইয়ের একটা কপি চাও, তাহলে আমি খুশি খুশি তোমায় একটা দিতে পারি। এখনো আমার কাছে কয়েকটা কপি রয়েছে, আর যদি তার মধ্যে একটা তুমি গ্রহণ করো, তবে আমি সম্মানিত হব। আপনি সত্যি ভারী দয়ালু। সাথে সাথে উত্তর দিল সে। আবার তাকে শান্ত মনে হচ্ছে। আমি তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। আমি জানিও না কিভাবে ধন্যবাদ জানাবো আপনাকে। আরে না না, তেমনভাবে বলো না। সত্যি বলতে গেলে জিনিসটার দাম খুব বেশিও নয়। তাই যদি তুমি আবার আমায় ধন্যবাদ জানাও, তাহলে হয়তো আমি বইটা আগুনেই ফেলে দেব। মিস্টার জেনিংস হেসে উঠল। সে জানতে চাইল আমি লন্ডনে কোথায় উঠেছি। তারপর খানিক কথাবার্তার পর সে বিদায় নেয়। আপনাদের পাদ্রীটিকে আমার বেশ পছন্দ হয়েছে মিস্টার তোবিয়াস। সে চলে যাওয়ার পর আমি বললাম, সে বেশ বুদ্ধিমান, অনেক জায়গায় ঘুরেছে এবং তার চিন্তা ভাবনাগুলো বেশ মজাদার। তাছাড়া কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও সে গেছে, ফলে একজন ভালো বন্ধু হিসেবে সে ভারী উত্তম মানুষ। ঠিকই বলেছেন, আর উনি মানুষ হিসেবেও খুব ভালো একজন, বললেন ভদ্রলোক। তিনি আমায় আমার স্কুলের বিষয় এবং ডল ব্রিজে আমার কিছু ছোটোখাটো কাজের বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তিনি কঠোর পরিশ্রম করেন, আর আপনি হয়তো বিশ্বাস করবেন না, উনি প্রায় সকলের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি বুদ্ধিমান এবং বন্ধুত্বপূর্ণ। শুনে ভালো লাগলো যে সে একজন ভালো প্রতিবেশী। আমি শুধু এটা বলতে পারি যে সে খুবই ফ্রেন্ডলি এবং দয়ালু মানুষ। আর আপনি যেগুলো বললেন, আমি সেখানে তার বিষয়ে আরও 2-4টে কথা বলতে পারি। সত্যি? ইয়েস। প্রথমে বলতে গেলে তিনি অবিবাহিত। হ্যাঁ, একেবারে ঠিক। তারপর? তিনি বই লিখতেন, কিন্তু গত 2-3 বছর যাবৎ আর সেটা করছেন না। বইটা ছিল কোনো এক জটিল বিষয়ের উপর, সম্ভবত ধর্মতত্ত্ব নিয়ে। হ্যাঁ, উনি বই লিখতেন, যেমনটা আপনি বললেন। সেটা কি বিষয় ছিল তা আমি জানি না, তবে সেটা এমন কিছু যার উপর আমার আগ্রহ জন্মাবে না। আপনি হয়তো ঠিকই বলেছেন, উনি নিশ্চয়ই লেখালেখি বন্ধ করেছেন। আজ রাতে যদিও উনি খানিকটা কফি খেয়েছিলেন, তবে উনি চা খেতেই বেশি পছন্দ করেন, কিংবা বেশিরভাগ ওটাই খেয়ে থাকেন। হ্যাঁ, সেটাও ঠিক বলেছেন। উনি খুব বেশি গ্রিন টি পান করেন, তাই না? এটা তো ভারী অদ্ভুত ব্যাপার। গ্রিন টি নিয়ে আমাদের মধ্যে প্রায় তর্কাতর্কি হতো, কিন্তু এখন তিনি সেটা পান করা ছেড়ে দিয়েছেন পুরোপুরি। হ্যাঁ। এবার আরও একটা ব্যাপার, ওনার বাবা বা মা, তাদের কাউকে চেনেন আপনি? হ্যাঁ, দুজনকেই। ওনার বাবাই 10 বছর আগে মারা গিয়েছেন এবং তাদের বাড়ি ডল ব্রিজের কাছেই। আমাদের তাদের সাথে ভালোই পরিচয় ছিল। তার বাবা কিংবা মা? তবে আমার ধারণা তার বাবাই ভূত দেখেছিলেন। বললাম আমি। ডক্টর হেসেলিয়াস, আপনি যে দেখছি জাদুকর। আমি কি ঠিক বলছি? আপনি ঠিক।
ওটা তার বাবাই ছিল। তার বাবা ছিলেন চুপচাপ এবং অদ্ভুত স্বভাবের। তিনি তার স্বপ্নের বিষয় নিয়ে আমার বাবাকে বিরক্ত করতেন। অবশেষে তিনি একদিন একটা আশ্চর্য গল্প বলেন। উনি নাকি ভূতেদের দেখতে পান এবং তাদের সাথে কথা বলে। আমার সেটা ভালো মতো মনে রয়েছে, কারণ আমি তাতে ভয় পেয়েছিলাম। তখন আমার বয়স অনেক কম, আর ওনার বাবার চালচলনও ছিল শান্ত এবং বিষণ্ণ। মাঝে মধ্যে উনি সন্ধ্যার দিকে একা আমাদের লিভিং রুমে এসে পড়তেন এবং আমার মনে হতো তার চারপাশ জুড়ে ভূত ঘোরাফেরা করছে। আমি হেসে মাথা নাড়ালাম। তাহলে এবার নিজেকে জাদুকর হিসেবে প্রতিষ্ঠিত করার পর আমার মনে হয় এবার শুভরাত্রি বলার সময় হয়ে গেছে। কিন্তু আপনি এসব জানলেন কি করে? গোলক দেখে, যেমনটা জিপসিরা করে, বললাম আমি। তারপর দুজন দুজনকে শুভরাত্রি জানালাম। পরদিন সকালে আমি মিস্টার জেনিংসকে ছোট বইটা সহ একটা নোট পাঠিয়ে দিলাম তার সাথে। আমি সেদিন বাড়ি ফিরি সন্ধ্যার দিকে। শুনলাম জেনিংস আমার বাড়ি এসেছিল এবং সে তার কার্ড রেখে গেছে। সে জিজ্ঞেস করে আমি বাড়ি আছি কি না এবং জানতে চায় কখন আমি বাড়িতে থাকব। তবে কি তিনি আমার সাথে তার সমস্যার কথা বলতে চান এবং সেই বিষয়ে আমার থেকে পরামর্শ নিতে চান? আশা করি যেন তাই হয়। সেদিন ফিরে আসার আগে মিস্টার তোবিয়াসের থেকে পাওয়া উত্তরের ওপর ভিত্তি করে কিছু থিওরি তৈরি করেছি। সত্যি বলতে গেলে আমি সেসব ওনার থেকে সরাসরি শুনতে চাই, কিন্তু সবিনয়ে আমি কিভাবে তাকে বোঝাবো আমার প্রতি বিশ্বাস রাখতে? এরকম অবস্থায় আমার কিছুই করার নেই। আমার ধারণা সে ব্যাপারটা নিয়ে ভাবছে। যাই হোক, আগামীকাল আমি তার সাথে দেখা করতে যাব। হয়তো সেই আলাপ থেকে কিছু উঠে আসতে পারে। সেটা যদি অনেক কিছু হয় বা কম কিছু হয়, কিংবা যদি কিছুই না হয়, তাহলেও সে খবর আমি তোমায় জানাবো ভ্যালু। আমি ব্ল্যাঙ্ক স্ট্রিটে গেলাম। বাড়ির দরজার কড়া নাড়তে একজন ভৃত্য এসে জানালো যে মিস্টার জেনিংস এখন ব্যস্ত রয়েছে। তাই আমি বললাম অন্য কোনো সময় এসে দেখা করে যাব। বলে আমি বাড়ি ফেরার পথ ধরছিলাম, কিন্তু ভৃত্যটি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ভালো করে একবার জরিপ করল। জানতে চাইল আমার নাম ডক্টর হেজেলিয়াস কিনা। আমি যখন হ্যাঁ বললাম, তখন সে বলল, স্যার, মিস্টার জেনিংসকে আপনার বিষয়ে আমায় জানাতে দিন। আমি নিশ্চিত উনি আপনার সাথে দেখা করতে চাইবেন। ভৃত্যটি দ্রুত ভেতরে গিয়ে ফিরে এসে জানালো যে মিস্টার জেনিংস আমায় তার স্টাডি রুমে যেতে অনুরোধ করেছে। সেখানে উনি দেখা করবেন আমার সাথে। সেই ঘরটা ছিল বড়সড় একটা লাইব্রেরির মতো। সেখানে সিলিং উঁচু এবং জানলাগুলো লম্বা ও পাতলা, যার সাথে টাঙানো রয়েছে কালো পর্দা। আমি যা ভেবেছিলাম তার তুলনায় ঘরটা অনেকটা বড় এবং মেঝে থেকে সিলিং পর্যন্ত বই দিয়ে ভর্তি। পায়ের নিচের কার্পেটটাও বেশ তুলতুলে। ঘরটা এতটাই নিস্তব্ধ যে আমার পদক্ষেপেরও কোনো শব্দ হচ্ছে না। বুকশেলফগুলো এমনভাবে রাখা হয়েছে যে জানলার কাঁচটায় কোণের সৃষ্টি হয়েছে। ঘরটা বেশ অভিনব এবং আরামদায়ক মনে হলো। তবে সেই সাথে ঘরটা অন্ধকার এবং ভারীও মনে হলো, বিশেষ করে এই নিস্তব্ধতার জন্যে। হয়তো মিস্টার জেনিংসের প্রতি আমার যেসব ধারণা রয়েছে তার জন্য হতে পারে। কিন্তু যখনই আমি সেই নিস্তব্ধ বাড়িটার মধ্যে প্রবেশ করলাম, অদ্ভুত রকমের এক অনুভূতি হলো আমার। ঘরের শুধু দুটো আয়না ছাড়া সেখানের অন্ধকার আর বইগুলো ঘরটাকে বিষণ্ণ করে তুলেছে। মিস্টার জেনিংসের জন্য অপেক্ষা করাকালে আমি সেখানের কিছু বইয়ের উপর চোখ বোলানোর সময় পেলাম। তেমন আকর্ষণীয় কিছু খুঁজে পেলাম না সেখানে, কিন্তু তাদের নিচে মেঝেতে খুঁজে পেলাম খাঁটি ল্যাটিন ভাষায় লেখা সুইডেনবার্গের আরকানা কোয়েলেসিয়ার পুরো সেট। বইগুলো সাদা চামড়ায় ঢাকা, যাদের উপর সোনালি অক্ষরের নাম লেখা এবং ধারগুলো লালচে। তাদের কয়েকটার মধ্যে কাগজের মার্কার লাগানো। আমি সেগুলো তুলে নিলাম, একটা একটা করে টেবিলের উপর রাখতে শুরু করলাম এবং বইয়ের যেখানে যেখানে মার্কার লাগানো সেই জায়গা খুলে ফেললাম।
বইগুলোতে আমি খুঁজে পেলাম কিছু বাক্য যেগুলো বেশ সিরিয়াস ল্যাটিনে লেখা এবং তাদের নিচে পেন্সিল দিয়ে দাগ কাটা। তাদের কয়েকটা আমি অনুবাদ করে নিচে লিখে দিচ্ছি। যখন কোনো মানুষের অন্তরের দৃষ্টি অথবা অন্তরাত্মার চক্ষু খুলে যায়, তারা তখন পরলোকের এমন অনেক কিছু দেখতে পারে যা সাধারণ চোখে দেখা সম্ভব নয়। এখন আমি আমার অভ্যন্তরীণ চোখের সাহায্যে বাস্তব জগতের চেয়ে পরলোকের জগৎ আরও বেশি স্পষ্ট করে দেখতে পাচ্ছি, যার থেকে বোঝা যায় যে বাইরের জগৎ দেখতে গেলে সেটা অন্তরের দৃষ্টি দিয়ে দেখা সম্ভব। প্রতিটা মানুষের সাথে অন্ততপক্ষে দুটো দুষ্ট প্রেতাত্মা থাকে। অশুভ আত্মারা কথা বলতে পারে, কিন্তু তাদের কথাবার্তা অত্যন্ত কঠোর এবং অপ্রীতিকর হয়। তাদের কিছুজন পরিষ্কারভাবে কথা বলতে পারে না এবং তাদের গা ছমছমে শব্দগুলোতে চিন্তার মতভেদ তুমি অনুভব করতে পারবে। যেসব অশুভ আত্মা মানবদেহে প্রবেশ করে তারা সরাসরি নরক থেকেই এসেছে, কিন্তু যে মুহূর্তে তারা মানব শরীরের মধ্যে, তখন তারা নরকে নেই। পরিবর্তে তাদের নরক থেকে নিষ্কাশিত করা হয়। এই সময় তারা স্বর্গ এবং নরকের ঠিক মাঝখানে থাকে, যেটাকে বলে প্রেতাত্মার জগৎ। যখন এই প্রেতাত্মারা জগতের কোনো মানুষের শরীরের মধ্যে থাকে, তখন তাদের নরকের অত্যাচার সহ্য করতে হয় না। পরিবর্তে তারা সেই মানুষটির চিন্তা এবং অনুভূতিগুলোর সাথে যুক্ত থাকে। লোকটা যা উপভোগ করছে তারাও সেগুলোই উপভোগ করছে, কিন্তু তাদের যখন আবার নরকে পাঠিয়ে দেওয়া হয়, তখন আবার তারা আগের অবস্থাতেই ফিরে যায়। যদি কোনোভাবে কোনো প্রকার অশুভ আত্মা বুঝতে পারে যে মানুষটি এবং সে দুজন আলাদা এবং তারা শুধুমাত্র শরীরের একটা অংশ, তবে তখন সে মানুষটাকে আঘাত করার চেষ্টা করবে বিভিন্নভাবে। মানুষের প্রতি তাদের গভীর এবং মারাত্মক ঘৃণা রয়েছে। যেহেতু তারা জানে যে আমি মানুষ যার দেহ রয়েছে, তাই তারা আমায় ক্রমাগত আঘাত করে চলেছে। শুধুমাত্র শারীরিকভাবে নয়, বিশেষ করে এমন সব উপায়ে আঘাত করছে যাতে সেই চোট সরাসরি গিয়ে লাগে আমার আত্মায়। মানুষ এবং আত্মাদের ক্ষতি করেই এরা খুশি পায়, কিন্তু ঈশ্বর আমায় সর্বদা সুরক্ষিত রেখেছেন। এটা থেকেই বোঝা যায় একজন মানুষের পক্ষে এই রকম প্রেতাত্মাদের সাথে যোগাযোগ করাটা কতটা ভয়ানক হতে পারে। যেসব আত্মারা মানুষের শরীরে থাকে, এই বিষয়ে সতর্ক থাকে যাতে অন্য আত্মারা সেই ব্যাপারে না জানতে পারে। যদি অন্য আত্মারা এই বিষয়ে জানতে পারে, তবে তারা সেই মানুষের সাথে যোগাযোগের চেষ্টা চালাবে তার ক্ষতি করার উদ্দেশ্যে। নরকে আনন্দের বিষয় হলো মানুষের ক্ষতি করা এবং তাদের চিরস্থায়ী বিনাশের গতি বৃদ্ধি করা। লক্ষ্য করলাম পৃষ্ঠার নিচের দিকে মিস্টার জেনিংসের নিখুঁত হাতে লেখা বড় মন্তব্য। লেখায় ব্যবহার করা হয়েছে ধারালো এবং সুন্দর একটা পেন্সিল। ভাবলাম হয়তো লেখার উপর এটা তার নিজের একটা মতবাদ হবে, তাই আমি পড়তে শুরু করি, কিন্তু থেমে যাই কারণ বুঝতে পারি এটা অন্য কিছু নিয়ে লেখা। লেখাটা এইভাবে শুরু হচ্ছে, মে গড হ্যাভ মার্সি অন মি। বুঝলাম এটা ব্যক্তিগত কিছু, তাই চোখ সরিয়ে নিলাম এবং বইটা বন্ধ করলাম। সেটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম, যদিও একখানা আমার কাছেই রাখলাম, যেহেতু সেটা আমার আগ্রহ কেড়েছে বলে। আমি এমন একজন মানুষ যে কিনা পড়তে পছন্দ করে, ফলে বইয়ের মধ্যে আমি এতটাই ডুবেছিলাম যে আমি ভুলেই গেলাম আশপাশের জগৎ এবং আমি কোথায় আছি সেই বিষয়ে। সুইডেনবার্গের বিশেষ ভাষায় লেখা প্রতিনিধি এবং সংবাদদাতাদের বিষয়ে কয়েকটা পাতা পড়ছিলাম। সেখানে এক জায়গায় লেখা যে দুষ্ট আত্মাদের তাদের সহবাসী অন্য কোনো প্রেত ছাড়া অন্য কারো চোখে যদি দেখা হয়, তাহলে ওদের দেখতে বীভৎস এবং ভয়ঙ্কর জন্তুর মতো মনে হবে। এটার কারণ এই জন্তু বর্ণনা করে তাদের মুখ্য উদ্দেশ্য এবং তাদের জীবন কাটানোর ধারাকে। এই প্যাসেজটা অনেকটা লম্বা এবং এরকম বহু ভয়ানক বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আমি আমার পেন্সিল কেসটা দিয়ে লাইনগুলো অনুসরণ করে পড়ে যাচ্ছিলাম।
তখন কিছু একটা কারণে আমায় মুখ তুলে তাকাতে হলো। যে আয়নাগুলোর বিষয় আমি আগে বলেছি তারা একটা আমার ঠিক সামনের দিকেই ছিল। সেটাই দেখতে পেলাম আমার লম্বা বন্ধু মিস্টার জেনিংসকে। আমার ঘাড়ের উপর দিয়ে উঁকি মেরে দেখছে আমি কি পড়ছি। তার মুখটা এতটাই বিষণ্ণ ছিল যে আমি তাকে প্রায় চিনতেই পারলাম না। আমি ফিরে তাকিয়ে উঠে দাঁড়াই। সেও সোজা হয়ে যায় এবং চেষ্টা করে হাসার। বলে, আমি ভিতরে ঢুকে আপনাকে অভিবাদন জানাই, কিন্তু আপনি আপনার বইয়ের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন যে আমার প্রশ্নটা আপনার কানেই যায়নি। ফলে কৌতূহল সামলাতে না পেরে উকি মারতে বাধ্য হই। সেটা যদিও একটু অভদ্রতা হয়েছে। দেখে মনে হচ্ছে আপনি এই লেখাগুলো আগেও পড়েছেন। সুইডেনবার্গের লেখার সাথে আপনি আগে থেকেই পরিচিত ছিলেন নাকি? হ্যাঁ, একেবারে। সুইডেনবার্গের প্রতি আমার অনেক ঋণ রয়েছে। তুমি যে আদিভৌতিক ওষুধের উপর লেখা বইটা আমার কাছে অনুরোধ করেছ, তার মধ্যে ওনার অনুপ্রেরণা লক্ষ্য করতে পারবে তুমি। যদিও আমার বন্ধুটি চেষ্টা করছিল হাসি খুশি ভাব দেখানো, কিন্তু আমি তার মুখে হালকা লালের ছোঁয়া লক্ষ্য করলাম। আর আমি দেখেই বলে দিতে পারি সে ভিতর দিক থেকে খুব একটা সুস্থ অনুভব করছে না। আমার সুইডেনবার্গের লেখার সাথে খুব একটা পরিচয় নেই। 2 সপ্তাহ হলো এই বইগুলো আমার কাছে এসেছে। আমার কাছে এগুলো একটু বিচলিত করার মতো লেগেছে, বিশেষ করে যখন কেউ নিজের বেশিরভাগ সময় একা কাটায়। অন্তত যতটা পড়েছি তার উপর ভিত্তি করেই বলছি। তবে এর মানে এই নয় যে সেসব আমায় নার্ভাস করছিল। হাসল সে। বইটার জন্য ধন্যবাদ। আপনি আমার চিঠিটা পেয়েছিলেন? আমি তাকে সবকিছু বললাম এবং যেগুলো বলা উচিত নয় সেগুলো সতর্কভাবে গোপন রাখলাম। আমি আপনার বইগুলো খুবই পছন্দ করি। মনে হয় সেখানে যতটা বর্ণনা করা তার চেয়েও আরও বেশি কিছু রয়েছে। আপনি ডক্টর হার্লের নাম শুনেছেন? জিজ্ঞেস করল সে। এখানে যার কথা উল্লেখ করা হলো তিনি ইংল্যান্ডের মধ্যে শ্রেষ্ঠ এবং জনপ্রিয় একজন ডাক্তার। আর হ্যাঁ, আমি ওনাকে চিনি। চিঠি মারফত কথাও হয়েছে তার সাথে। তিনি অত্যন্ত নম্র এবং সাহায্য করতে দ্বিধা করেন না। আমার মনে হয় উনি হলেন আমার সারা জীবনে দেখা সবচেয়ে মূর্খ মানুষ, বলল জেনিংস। এই প্রথম আমি তাকে কারো ব্যাপারে খারাপ কিছু বলতে শুনলাম, আর বিশেষ করে জোর দিয়ে একটা শব্দ ব্যবহার করে সেটা বলা হয়েছে। সেই কারণেই আরও বেশি অবাক লাগলো আমার। তাই বুঝি? কিরম দিক থেকে জিজ্ঞেস করলাম। তার পেশার দিক থেকে, জবাব দিল সে। আমি হাসলাম। সে বলল, মানে আমি বলতে চাইছি উনি যতটা দেখেন তার অর্ধেকটাও বুঝতে পারেন না, যেন তিনি পুরোটা দেখতেই পাচ্ছেন না। যদিও বাকি অর্ধেকটা অত্যন্ত উজ্জ্বল এবং স্পষ্ট, তবে আসল সমস্যাটা হলো দেখে মনে হয় এটাই ইচ্ছাকৃত করছেন তিনি। আমি ঠিক তাকে বুঝতে পারি না। মানে তিনি অস্বীকার করেন। আমি সেবার তার সাথে ডাক্তার হিসেবেই আচরণ দেখিয়েছিলাম, কিন্তু তাকে আমি দেখি এমন একজন মানুষ হিসেবে যার মস্তিষ্কের একটা দিক কাজ করে না, অর্থাৎ কিনা এমন একটা মগজ যার অর্ধেকটাই জীবিত। এগুলো আমি আপনাকে এমনিও বলতাম। খানিকটা হতাশ শোনালো তাকে। আপনি তো কিছু মাসের জন্য ইংল্যান্ডে থাকবেন। আমি কিছু সময়ের জন্য যদি বাইরে যাই আপনাকে চিঠি লিখতে পারি? আমি তাতে খুশি হব, আশ্বাস দিলাম তাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর হার্লেকে নিয়ে অতটা সন্তুষ্ট নই। ওনার ঝোঁকটা প্রাকৃতিক বিষয়ের দিকেই বেশি। ওনার ঝোঁকটা রয়েছে প্রাকৃতিক জগতের দিকে। আমাকে শুধরে দিল সে। আপনি ভাবতেও পারবেন না ব্যাপারটা কতটা অসহ্যকর যখন কেউ আপনাকে উল্টো বোঝে। দয়া করে কাউকে কিছু বলবেন না, বিশেষ করে আমার কোনো বন্ধুদের না। আপনি তো জানেন আমি চিন্তার মধ্যে রয়েছি, আর এসব বিষয় কেউই জানে না। এমনকি মিস্টার তোবিয়াসও জানেন না যে আমি ডাক্তার দেখিয়েছি। ফলে প্লিজ ব্যাপারটা গোপন রাখবেন। যদি আমি মনে করি আমার স্বাস্থ্যের কোনো সমস্যা হচ্ছে তাহলে আমি আপনাকে লিখে জানাবো, আর যদি আমি শহরে থাকি তাহলে আপনার সাথে কথাও হবে। আমার মনে অনেক চিন্তার উদ্বেগ হচ্ছিল, আর কিছু বুঝে ওঠার আগেই লক্ষ্য করলাম আমি তার দিকে গম্ভীরভাবে তাকিয়ে রয়েছি। সে চোখ নামিয়ে নেয় খানিকের জন্য, তারপর বলে, আমি দেখতে পাচ্ছি আপনি ভাবছেন আমি আপনাকে বলে দেব, কিংবা হয়তো তেমনটা আন্দাজ করছেন। তবে সেই চেষ্টা বন্ধ করে দেওয়াই উচিত আপনার। এমনকি যদি আপনি আজীবন ভেবে যান তাহলেও বুঝে উঠতে পারবেন না। সে মাথা জাকিয়ে হাসল।
কিন্তু পরক্ষণেই তার মুখের উপর নেমে এলো কালো ছায়ার মেঘ। নিজের দাঁত চেপে শ্বাস নিল সে, যেমনটা একজন যন্ত্রণায় জর্জরিত মানুষ করে। আমি দুঃখিত যে তোমায় ডাক্তার দেখাতে হয়েছিল, কিন্তু যদি কখনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে তুমি যা কিছু এবং যেভাবে খুশি জিজ্ঞেস করতে পারো আমায়, এবং আমি তোমায় কথা দিচ্ছি যে তোমার বিশ্বাস আমি ভাঙব না। এরপর সে অন্য কিছু বিষয় নিয়ে বেশ হাসি খুশি ভাবেই কথা বলল। তার একটু পর সে বিদায় জানালো আমাকে। আমরা দুজন একে অপরকে হাসি মুখে বিদায় জানালাম, কিন্তু কেউই প্রফুল্ল অনুভব করলাম না। মাঝে মধ্যে আমি কিছু মানুষের মুখের ভাব যেসব দেখে আমি অত্যন্ত অভ্যস্ত এবং ডাক্তারির জোর থাকা সত্ত্বেও গভীরভাবে অস্বস্তি বোধ হয় আমার। মিস্টার জেনিংসের চেহারাটা আমার মনেই থেকে গেল এবং সেটা আমাকে এতটাই প্রভাবিত করে ফেলল যে আমার সন্ধ্যার কাজে পরিবর্তন আনতে হলো। এরপর 2-3 দিন তার থেকে কোনো খবর পেলাম না, কিন্তু তারপর তার কাছ থেকে একটা চিঠি পেলাম আমি। সেটা ছিল আনন্দময় এবং আশাপূর্ণ। সে জানিয়েছে যে সে এখন অনেকটা ভালো অনুভব করছে এবং যথেষ্ট সুস্থ আছে সে। এখন সে প্যারিসে গিয়ে পরীক্ষা করে দেখতে চায় সেখানের কাজবাজ করলে তার স্বাস্থ্যের আরও উন্নতি হয় কিনা। চিঠিতে এক জায়গায় নিজের স্বাস্থ্যের উন্নতির ধন্যবাদ জানাতে ধার্মিক অভিব্যক্তিও ফুটে উঠেছে, যেটা সে এখন বিশ্বাসও করতে শুরু করেছে। এর 2-1 দিন পর আমার কথা হলো মিস্টার তোবিয়াসের সাথে, এবং সেই চিঠির সত্যতা সঠিক বলেই জানালেন তিনি। তিনি বললেন যে সে এখন ওয়ারউইকশায়ারে রয়েছে, সেখানে কেনলিসে নিজের পাদ্রির কাজ করছে। আমার তো বিশ্বাস তিনি এখন পুরোপুরি সুস্থ। হয়তো কিছু খারাপ ছিলই না, স্নায়ুর সমস্যা আর কল্পনার দরুন এইসব হয়েছিল। আমরা সকলেই নার্ভাস হয়ে পড়ি, তবে এই ধরনের দুর্বলতা ঠিক করতে প্রয়োজন হয় কঠিন পরিশ্রম। তিনিও ঠিক করেছেন এবার সেটাই করবেন, আর আমি খুব একটা অবাকও হব না যদি উনি 1 বছর যাবৎ ফিরে না আসেন। সকলে তার স্বাস্থ্য সম্বন্ধে এতটা আত্মবিশ্বাস রাখা সত্ত্বেও আমি 2 দিন বাদে তার কাছ থেকে আরও একটা চিঠি পেলাম। সেটা এসেছে তার বাড়ি পিকাডেলি থেকে। প্রিয় মহাশয়, আমি হতাশ হয়ে আবার ফিরে এসেছি। আমি পারলে আপনাকে এখানে ডেকে নিতাম। এই মুহূর্তে আমি অত্যন্ত দুর্বল অনুভব করছি, আর যা যা বলতে চাই সেসব কিছুই বলতে পারছি না। দয়া করে আমার বন্ধুদের এইসব বিষয়ে জানাবেন না। এখন আমি কারোর সাথেই দেখা করতে পারবো না। আশা করি আপনি পরে আবার আমার থেকে খবর পাবেন। আমি ঠিক করেছি এবার শ্রপশায়ারে যাব। যখন আমি ফিরে আসব তখন আশা করি আমাদের সাক্ষাৎটা যেন সুখকর হয়। 1 সপ্তাহ পর আমি গেলাম মিস্টার তোবিয়াসের বাড়িতে। তিনি আমায় জানালেন যে উনি মিস্টার জেনিংসের ভাইজি অর্থাৎ মার্থার কাছ থেকে একটা চিঠি পেয়েছে। চিঠিতে খুব বেশি তথ্য ছিল না, শুধু লেখা ছিল যে জেনিংস আবার দুর্বল এবং নার্ভাস অনুভব করছে। আশ্চর্যের বিষয় হলো এটা যে একজন সুস্থ মানুষ অন্য অসুস্থ মানুষের ভিতর লুকিয়ে থাকা যন্ত্রণাগুলোকে পাত্তাই দেয় না। প্রায় 5 সপ্তাহ কেটে গেল, কিন্তু মিস্টার জেনিংসের কোনো চিঠি এলো না। তারপর একদিন পেলাম তার চিঠি। সে লিখেছে, আমি এখন গ্রামের দিকে রয়েছি। এখানে হাওয়া আলাদা, দৃশ্য আলাদা, লোকের মুখ আলাদা, বলতে গেলে সব কিছুই আলাদা, শুধুমাত্র আমাকে ছাড়া। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার অবস্থা সম্পর্কে আপনাকে সব জানাবো। যদি আপনার কাছে সময় থাকে তাহলে অনুগ্রহ করে আজকেই চলে আসুন, না হলে কাল কিংবা পরশু। তবে খুব বেশি দেরি করবেন না, আমার সত্যি সাহায্যের প্রয়োজন। হয়তো আপনি ধারণাও করতে পারবেন না কতটা। আমি রিচমন্ডে একটা নিস্তব্ধ বাড়িতে রয়েছি। আপনি চাইলে লাঞ্চ, ডিনার অথবা চা খেতেও আসতে পারেন। আমাকে খুঁজে পেতে আপনার কোনো অসুবিধা হবে না। যে চাকর এই চিঠি পৌঁছে দিতে যাবে সে গাড়ি নিয়ে তৈরি থাকবে আপনার জন্য, এবং আমি সব সময়ের জন্য উপলব্ধ রয়েছি। আপনি হয়তো বলতে পারেন যে আমার একা থাকা উচিত নয়। আমি সবই চেষ্টা করেছি, তাই প্লিজ আসুন এবং দেখা করে যান। আমি তখনই চাকরটিকে ডাক দিলাম এবং ঠিক করলাম
আজকেই সন্ধ্যাতে যাব তার কাছে। আর সেটা করলাম। গাড়ি করে যখন সেই আধো অন্ধকার গাছে ঢাকা পুরনো ধাঁচের ইটে তৈরি বাড়িটার সামনে পৌঁছালাম, মনে হলো জেনিংস এর থেকে কোনো হোটেল বা লজে গিয়েই থাকতে পারত। গাছের পাতায় ঢাকা পড়ে বাড়িটা আরও অন্ধকারে ডুবে গেছে। এখানে থাকার ইচ্ছেটা ভারী অদ্ভুত, কারণ বাড়িটা অন্ধকারাচ্ছন্ন এবং অত্যন্ত নিস্তব্ধ। আমি জানলাম যে বাড়িটা তার নামেই রয়েছে। সে শহরে 2-1 দিন ছিল, কিন্তু কোনো এক কারণে সেখানে আর থাকতে পারছিল না সে, তাই সে এখানে ফিরে আসে। কারণ হতে পারে জায়গাটা পরিষ্কার করে রাখা এবং সেই এখানের মালিক, ফলে জায়গা খোঁজাখুঁজির ঝামেলাও থাকে না। সূর্য এতক্ষণে ডুবে গিয়েছে, হলওয়েটা আধো অন্ধকারে ঢাকা। কিন্তু যখন আমি ড্রয়িং রুমের জানলার কাছে পৌঁছালাম, আবার এসে পড়লাম সেই আবছা আলোর মধ্যে। আমি বসে পড়লাম, তাকালাম সামনের ল্যান্ডস্কেপটার দিকে, যেখানে বিলীন হয়ে আসা আলোতে সুন্দর করে গাছ এঁকে দেখানো হয়েছে। ঘরের কোণগুলোয় অন্ধকার আরও গাঢ় হচ্ছে, আর বাকি সবকিছুই অস্পষ্ট দেখাচ্ছে। এই অন্ধকার আমার মানসিক অবস্থাতেও প্রভাব ফেলা শুরু করে দিয়েছে এবং ভীতিজনক কিছু একটা ঘটার জন্যে মনকে প্রস্তুত করছে। আমি সেখানে একা বসে তার জন্য অপেক্ষা করছি। একটু পরে ঘরের দরজাটা খুলে গেল এবং লম্বা শরীরের মিস্টার জেনিংস এসে প্রবেশ করল ভিতরে। লালচে চাঁদের আলোয় তাকে আবছাভাবে দেখা যাচ্ছে। শান্ত অথচ সতর্ক পায়ে সে ঢুকলো ভিতরে। আমরা হাত মিলিয়ে একে অপরকে অভিবাদন জানালাম। একটা চেয়ার টেনে এনে জানলার কাছে রাখলো সে, যাতে করে আমরা আলোতে একে অপরের মুখ ঠিক করে দেখতে পাই। আমার পাশে বসে সে তার একটা হাত আমার হাতের উপর রাখল এবং 2-1 শব্দে এটা ওটা বলার পর শুরু করলো তার কাহিনী বলা। শুনছিলেন জোসেফ শেরিডান লেফানুর লেখা গ্রিন টি গল্পের প্রথম পর্ব। খুব শীঘ্রই নিয়ে আসছি এর দ্বিতীয় পর্ব। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা। আর বলছিলাম, আমার একটা নারী কণ্ঠের প্রয়োজন, ফলে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু এটা বলে রাখি যে কোনো অর্থ আমি এখন দিতে পারছি না, কারণ চ্যানেল মনিটাইজ হয়নি, ফলে আমার কোনো ইনকাম হচ্ছে না। তবে যখন ইনকাম শুরু হবে তখন অবশ্যই পেমেন্ট করা হবে। আপাতত আমার ফিমেল লিসনারদের কাছে অনুরোধ রইল, পারলে গল্পে আমায় একটু সাহায্য করবেন। অনেক গল্প পড়ে রয়েছে। যাই হোক, দেখা হচ্ছে পরের সপ্তাহে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।